শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। তারেক রহমান জানালেন, দেশে ফিরতে চাইলেও সে সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই। খালেদা জিয়ার স্বাস্থ্য শঙ্কাজনক। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে অভিবাসীদের আশ্রয় দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে ইচ্ছে মতো ইন্টারনেট প্যাকেজের দাম বাড়িয়েছে মোবাইল অপারেটররা। দাম বাড়ানোর শীর্ষে গ্রামীণফোন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বান, লুটপাটকারীদের শাস্তি দেওয়া হলেও তাদের বন্ধ কলকারখানা যেন খুলে দেওয়া হয়। নতুন অধ্যাদেশ অনুমোদনের মাধ্যমে এনজিও নিবন্ধন ও অনুদান গ্রহণ সহজ করেছে সরকার। 50 লাখ টাকা পর্যন্ত অনুদানে লাগবে না অনুমোদন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এও বলেছেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। 29 নভেম্বর শনিবার বাংলাদেশ সময় সকাল 8:45টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমান লিখেছেন, স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। এই পোস্টে তারেক রহমানও জানিয়েছেন, তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্ধু প্রতিম কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা এরই মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। তাদের মধ্যে চীনের এই বিশেষজ্ঞ দল ঢাকায় আসার আগ্রহ দেখিয়েছে। এদিকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে চিকিৎসক বলেন, খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন। বিমান ভ্রমণের মতো শারীরিক স্থিতি বর্তমানে নেই বলে মেডিকেল বোর্ড মনে করছে, কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে। রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সেনাকে গুলি করেন আফগানিস্তানের এক অভিবাসী। এর মধ্যে এক সেনা মারা গেছেন। ওই গুলির ঘটনার জেরে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। এর আগে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশ্রয় সংক্রান্ত আবেদন কার্যক্রম বন্ধের ব্যাপারে ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের পরিচালক জোসেফ অ্যাডলো গতকাল শুক্রবার এক্সে লিখেছেন, সব বিদেশিদের সম্পর্কে নিরাপত্তা যাচাই সর্বোচ্চ নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় সিদ্ধান্তের কার্যক্রম বন্ধ থাকবে। কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, আশ্রয় প্রার্থীদের আবেদনের ব্যাপারে যেন কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া না হয়। এটি বিশ্বের সব দেশের নাগরিকদের ক্ষেত্রে কার্যকর হবে। তবে আবেদন যাচাই বাছাইয়ের কাজ তারা চালিয়ে যেতে পারবেন। শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া থেকে কর্মকর্তাদের বিরত থাকতে বলা হয়েছে। দেশের মোবাইল ফোন অপারেটরদের ইন্টারনেট ডাটা প্যাকেজের দাম ব্যাপক বৃদ্ধি ঘটেছে। যেখানে সরকার ইন্টারনেটের দাম কমানোর কথা বলছে, সেখানে মোবাইল অপারেটররা উল্টো পথে হাঁটছে। গত 18 মাসে তারা মোবাইল ইন্টারনেট প্যাকেজের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। বিশেষ করে দীর্ঘমেয়াদী প্যাকেজগুলোর ক্ষেত্রে মূল্য বৃদ্ধি সবচেয়ে বেশি। এর মধ্যে গ্রামীণফোন সবচেয়ে বেশি দাম বাড়িয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সিস্টেম সার্ভিসেস ডিভিশনের সর্বশেষ মূল্য পর্যালোচনায় এই চিত্র উঠে এসেছে। 2024 সালের জুন থেকে 2025 সালের নভেম্বর পর্যন্ত সময়কালের বিভিন্ন অপারেটরের ডাটা প্যাকেজ মূল্য বিশ্লেষণ করে সংস্থাটি একটি প্রতিবেদন তৈরি করেছে। এতে দেখা গেছে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক এই 4 মোবাইল অপারেটরই বিভিন্ন মেয়াদে 10 থেকে 50% পর্যন্ত দাম বাড়িয়েছে। বিআরটিসির প্রতিবেদন অনুযায়ী গ্রামীণফোনের 1 জিবি একদিনের প্যাকেজের দাম 38 টাকা থেকে বেড়ে 46 টাকা হয়েছে, যা 21% বৃদ্ধি। 2 জিবি 3 দিনের প্যাকেজের মূল্য 69 টাকা থেকে বেড়ে 76 টাকা। 5 জিবি 7 দিনের প্যাকেজ 99 টাকা থেকে 148 টাকার বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি প্রায় 50%। 8 জিবি 15 দিনের প্যাকেজ 149 টাকা থেকে বেড়ে 198 টাকা, আর 30 দিনের 30 জিবি প্যাকেজ 399 টাকা থেকে বেড়ে 599 টাকা হয়েছে, বৃদ্ধি 50%-এরও বেশি। রবির ক্ষেত্রেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে, তবে তা জিপির চেয়ে খানিকটা কম। দাম বেড়েছে বাংলালিংক এবং সরকারি অপারেটর টেলিটকেরও। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছরে যারা লুটপাট, চুরি এবং ব্যাংকে ডাকাতি করেছেন তাদের ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক। তবে তিনি প্রশ্ন তুলেছেন, লুটপাটকারীদের যে শিল্প কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তার ফলে যে 14 লাখ মানুষ বেকার হয়ে গেলেন তাদের কি হবে। তিনি মনে করেন এই বেকারত্ব সৃষ্টি না করে বরং এই কারখানাগুলোকে কিভাবে আবার চালু করা যায় এবং মানুষগুলোর কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেটাই সরকারের দেখা উচিত। 29 নভেম্বর দুপুরে রাজধানীর একটি হোটেলে 4র্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025-এ তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আপনি যদি বিএনপির রেকর্ড দেখেন, অতীতে প্রত্যেক সময় যখনই বিএনপি ক্ষমতায় এসে দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিতে। বিএনপি সবসময় চায় সাধারণ মানুষগুলো যেন ভালো থাকে, আমাদের কৃষকেরা যেন ভালো থাকে, তার সমস্যার সমাধান যেন করা যায়, আমাদের শ্রমিকেরা যেন তাদের শ্রমের ন্যায্য মূল্য পায় এবং অর্থনীতিতে যেন একটা স্থিতি অবস্থা থাকে এবং ম্যাক্রো ইকোনমিটা যেন শক্তভাবে দাঁড়ায়। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মক ভোটিং পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। নাসির উদ্দিন বলেন, মক ভোটিংটা যেরকম হলো সেইভাবে একটা ইলেকশন উপহার দিতে চাই, এমন স্বচ্ছভাবে ভোট করতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে উন্নতি হবে এবং পরিস্থিতি নির্বাচনের অনুকূল থাকবে। তফসিলের পর প্রয়োজন হলে প্রশাসনে রদবদলের উদ্যোগ নেবেন বলে জানান তিনি। রাজনৈতিক প্রতিপক্ষরা জামায়াতকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আখ্যা দিলেও প্রকৃতপক্ষে জামায়াতি স্বাধীনতার সপক্ষ শক্তি বলে মন্তব্য করেছেন আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী এবং রংপুরের সাধারণ মানুষের চোখে কসাই তুল্য রাজাকার বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর ফাঁসির অপেক্ষায় থাকা এই জামায়াত নেতা মুক্তি পান। প্রমাণ হিসেবে তিনি বলেন, শত জুলুম নির্যাতনের মধ্যেও জামায়াত নেতৃবৃন্দের দেশ ত্যাগ না করাই এর বাস্তব প্রমাণ। ইসলাম এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের গ্যারান্টি বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ইসলাম এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও আইনের শাসনের একমাত্র গ্যারান্টি। বিগত 54 বছরে মানুষের তৈরি আইনে দেশ চললেও জনগণের মুক্তি আসেনি। যারা আল্লাহকে ভয় করেন তারাই সুশাসন ও কল্যাণ প্রতিষ্ঠা করতে পারেন। অতীতে জামায়াতের মন্ত্রী এমপিরা 1 পয়সার দুর্নীতিও করেননি। তাই আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় গেলে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে। জর্জ হ্যারিসন বিশ্বসঙ্গীত বদলে দেয়া ব্যান্ড দল বিটলসের অন্যতম সদস্য, কিন্তু বাংলাদেশের কাছে হ্যারিসনের এক আলাদা পরিচয় আছে।
হ্যারিসন এমন এক মানুষ, শোষণ আর নিপীড়নের বুলডোজার চলা এক ভূখণ্ডের মানুষের পক্ষে যিনি গিটার হাতে দাঁড়িয়েছিলেন। বিশ্ব জেনেছিল বাংলাদেশ নামে এক ভূখণ্ড আছে যারা লড়ছে অস্তিত্ব রক্ষার জন্য। জর্জ হ্যারিসন বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট। বিখ্যাত ব্যান্ড সঙ্গীত দল দ্য বিটলসের 4 সদস্যের একজন হিসেবে তিনি বিখ্যাত। জর্জ হ্যারিসন সঙ্গীত পরিচালনা, রেকর্ড প্রযোজনা এবং চলচ্চিত্র প্রযোজনা প্রায় সকল ক্ষেত্রে সমান দক্ষতার ছাপ রেখেছেন। তিনি 1943 সালের 25 ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লিভারপুলে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মানুষের কাছে অন্য বিদেশি সঙ্গীত শিল্পীদের তুলনায় জর্জ হ্যারিসনের প্রতি শ্রদ্ধা সম্মান রয়েছে অনন্য উচ্চতায়। এর পেছনের কারণ দ্য কনসার্ট ফর বাংলাদেশ, বাঙালি জাতির উপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ আর পৈশাচিকতা জর্জ হ্যারিসনকে বেদনাতুর করে তুলেছিল। বিশ্ববাসীকে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য পপ সঙ্গীতের এই জনপ্রিয় শিল্পী এবং পণ্ডিত রবিশঙ্কর তখন 2টি দাতব্য সঙ্গীতানুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন। 71-এর 1 আগস্ট নিউ ইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সে সময় এক বেনিফিট সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেন। এই কনসার্ট থেকে সংগৃহীত হয় $2,50,000 মার্কিন। কনসার্টে জর্জ হ্যারিসন তার নিজের লেখা বিখ্যাত সেই মর্মস্পর্শী বাংলাদেশ শিরোনামের গানটি পরিবেশন করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর বৈদেশিক অনুদান প্রাপ্তি ও ব্যবহারের নিয়ম শিথিল করা হয়েছে। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে। এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ করা হয়েছে। এখন থেকে বছরে 50 লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা কোম্পানি ইয়ারবাস তাদের A320 সিরিজে তাৎক্ষণিকভাবে সফটওয়্যার হালনাগাদ করতে বলায় হাজার হাজার ফ্লাইট বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিবিসি লিখেছে, সূর্যের তীব্র বিকিরণ ফ্লাইট কন্ট্রোলের গুরুত্বপূর্ণ ডেটা নষ্ট করতে পারে। এটি জানতে পারার পরে সফটওয়্যার হালনাগাদ করতে বলা হয়েছে। এই হালনাগাদের ফলে বেশিরভাগ উড়োজাহাজ ঠিক হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে প্রায় 6,000 উড়োজাহাজ এতে প্রভাবিত হবে বলে ধারণা করা হচ্ছে, যা ইয়ারবাসের বৈশ্বিক বহরের প্রায় অর্ধেক। যুক্তরাষ্ট্রে বড় ছুটির মধ্যে এই সমস্যা দেখা দিয়েছে। ইয়ারবাস A320 সিরিজের 4টি বৃহত্তম অপারেটর আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, জেট ব্লু ও ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা পড়েছেন ভোগান্তির মধ্যে। বিবিসি লিখেছে, গত অক্টোবরে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রগামী একটি জেট ব্লুর ফ্লাইটে হঠাৎ উচ্চতা কমে যাওয়ার পর বিষয়টি আবিষ্কৃত হয়। শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটওয়াহ আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ এর তাণ্ডবে অন্তত 123 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও 130 জন। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা নিজেদের মধ্যে একটি সম্ভাব্য বৈঠকের বিষয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি অব্যাহত রাখার মধ্যে এই আলোচনা হয়েছে বলে একাধিক সূত্র জানা গেছে। এই বিষয়ে জানেন এমন 2 জন ব্যক্তি জানিয়েছেন, সপ্তাহের শেষ দিকে ফোনে 2 জনের কথা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো জানায়, আলোচনায়
যুক্তরাষ্ট্রে দুজনের মধ্যে একটি সম্ভাব্য বৈঠকের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। তবে আরেকটি সূত্র জানিয়েছে বর্তমানে এমন বৈঠকের কোনো পরিকল্পনা নেই। দুই নেতার ফোনে কথা বলার সময় সেখানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর মাত্র কয়েকদিন পরই পররাষ্ট্র দপ্তর থেকে মাদুরোকে কার্টেল দে লস সোলেস নামক একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনের নেতা হিসেবে চিহ্নিত করার পর ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ কার্যকর করে। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।